নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিখিলেশ সিরিজটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তাই আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে সোনার বাক্স রহস্য। তাহলে গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর প্রতি সপ্তাহে এরকম অসাধারণ সব রোমাঞ্চকর গল্প শুনতে হলে শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। আপনি দেখুন নিখিলেশ বাবু, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না ব্যাপারটা। কেউ যে ঘরের ভেতর ঢুকে খুন করেছে সেটা তো বোঝাই যাচ্ছে, তবে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ ছিল। তাহলে খুনি গেল কোন পথে? নিখিলেশ ঘরের ভেতর এদিক ওদিক ঘুরে কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। প্রথমে সে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলাটা এখনো খোলা আছে, যদিও সেটা নিখিলেশ নিজেই খুলেছে। তার আগে অবশ্য জানালাটা বন্ধ ছিল। সে জানালাটা ভালো করে পরীক্ষা করছে। আমি দাঁড়িয়ে রয়েছি বিছানার একপাশে দরজার কাছে। বাড়ির বাইরের দিকে আশেপাশের লোকজন জড়ো হয়েছে। দুজন কনস্টেবল তাদের বাইরেই আটকে রেখেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাড়ির কাজের লোকটি বারান্দায় এসে তখন থেকে অদ্ভুতভাবে কেঁদে চলেছে। বারবার মাথায় হাত দিচ্ছে আর বলছে, আমার বাবুর এসব কি হয়ে গেল? আমার কতগুলো পাশের টাকা বাকি, এখন কি হবে? কতবার বললাম টাকা দিয়ে যাও, টাকা দিয়ে যাও, শুনলো না আমার। তার কথা কে শুনবে? নিজেও মরলো, আমাকেও পথে বসিয়ে গেল। চাকরটার কথা শুনে কেমন যেন লাগছিল। একটা মানুষ মারা গেছে সেটা না ভেবে ও নিজের টাকার কথা ভেবে চলেছে। তবে দাসবাবু একটু আগেই বলেছিলেন যে পবনের বাড়িতে তার অসুস্থ মা রয়েছে। পবন এই কাজের টাকায় তার মায়ের দেখাশুনো, ওষুধপত্র সবকিছুই করে। এখন ভজগোবিন্দ হালদারের মৃত্যুতে সে যে সত্যিই পথে বসেছে সেটা বোঝা যাচ্ছে। নতুন করে কাজ খোঁজা, তারপর মাঝখানে কাজ করে সেখান থেকে টাকা নেওয়া, এসবের মাঝে যদি তার মায়ের অসুস্থতা বেড়ে যায়। নিখিলেশ কিন্তু মুখে কিছুই বলছিল না। এদিকে দাসবাবু বলে চলেছিলেন, প্রথমে চাকরটা এসে ঘরের দরজা খোলা না দেখে ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেলে। ঘরের ভেতরে বিছানার উপর ভজগোবিন্দ হালদারের মৃতদেহটা সে দেখতে পায়। তারপর ডেকে আনে পাশের লোকজনদের। তারপর তাদের মধ্যে একজন পুলিশে খবর দেয়। সবটা দেখে তারপরে আমি আপনাকে টেলিফোনটা করলাম। এতক্ষণ পর নিখিলেশ প্রথমবার একটা কথা বলল। আচ্ছা দাসবাবু, এই লোকটির ব্যাপারে আপনি কতটা জানেন? তেমন কিছুই জানি না, তবে খোঁজ খবর নেওয়া শুরু করেছি সবেমাত্র। কাজের লোকটির ব্যাপারে যা জানা গেছে তাতে ভজগোবিন্দ হালদার আপাতত বাড়িতেই থাকতেন। বেশিরভাগ সময় তিনি কোনো একটা ব্যবসা করতেন, তার জন্য মাঝে মাঝে তাকে বাইরে যেতে হতো। তবে কাজটা যে ঠিক কি সেটা ওই পবন নামের যে কাজের লোকটা আছে তা সে বলতে পারল না বা জানে না। কাজের লোকটি কতদিন ধরে এখানে রয়েছে? খুব বেশি দিন নয়। পবনের কথায় ওই বছর দুয়েক সে এখানে রয়েছে। পবনের বাড়ি খুব বেশি দূরেও নয়। ওই যে সামনে বস্তিটা আছে না, ওই বস্তির ওখানেই পবন থাকে। নিখিলেশ চিন্তিত মনে কি যেন ভাবতে ভাবতে দরজার দিকে এসে দাঁড়ালো। তার মুখে যে একটা চিন্তা ফুটে উঠেছে সেটা আমি বুঝতে পারছিলাম। সে বলল, একটা কাজ করুন দাসবাবু, মৃতদেহটার পোস্টমর্টেমের ব্যবস্থা করুন আর ভজগোবিন্দ হালদারের ব্যাপারে একটু খোঁজ খবর নিন। তার সাথে লোকটার ব্যবসার ব্যাপারে। আমার মনে হয় মৃত্যুটা হয়েছে বেশ রাত্রের দিকে, রক্ত শুকিয়ে এসেছে খানিকটা, কিন্তু দরজাটা বন্ধ ছিল, সেটাই বড় আশ্চর্য মনে হচ্ছে। এখান থেকে বাইরে যাওয়ার কোনো পথ নেই। একটাই কারণ হতে পারে, যদি ভদ্রলোক আত্মহত্যা করে থাকেন কিন্তু তার কাছে কোনো অস্ত্র পাওয়া যাচ্ছে না। অমরজিৎ, চলো তো একবার বাইরেটা খুঁজে দেখি, জানালার কাছে কিংবা এই ঘরের আশেপাশে বাইরে কোথাও কোনো অস্ত্র পাওয়া যায় নাকি। ভদ্রলোক যদি অস্ত্রটা বাইরে ফেলে দেন, যদিও সে সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ ওভাবে নিজের গলা কেউ কাটতে পারে না, খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে ক্ষতটা বেশ গভীর। একটা গভীর ক্ষত নিজের হাতে করা সম্ভব নয়।
তবু একবার খুঁজে দেখা দরকার। আপনি আপনার কাজটা করুন, আর ওই চাকরের সাথে কথাবার্তা আপনি না না আমি একবার বলে নিচ্ছি। আমি আর নিখিলেশ ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। প্রথমে বাড়ির বাইরে, অর্থাৎ যে ঘরে ভজগোবিন্দ হালদারের মৃতদেহ পাওয়া গেছে, সে ঘরে জানালার বাইরে ছোট ছোট ঝোপের কাছে নিখিলেশ কিছু একটা খুঁজে পেল, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। তার কথায় আমি অন্য জানালার পাশে খুঁজছিলাম, কিন্তু কেমন যেন মনে হচ্ছিল যে কিছুই পাওয়া যাবে না। একজন মানুষ নিজের হাতে নিজেকে এমন নৃশংসভাবে খুন করতে পারে বলে অন্তত আমি তা ভাবতে পারিনি। আত্মহত্যা করার তো অনেক রাস্তা রয়েছে, সেসব রাস্তা না বেছে নিয়ে এমন একটা ভয়ঙ্কর রাস্তা তিনি বেছে নেবেন কেন? সত্যি বলতে কিছু পাওয়া গেল না। দাসবাবু ততক্ষণে পুলিশের জিপে উঠে কনস্টেবলদের সাথে কিছু কথাবার্তা বলছিল। চাকর পবন এখন খানিকটা ধাতস্থ হয়ে বসেছে। আসলে সে যে একটা ভয় পেয়েছে সেটাও বোঝা যাচ্ছে। নিখিলেশ তার দিকে এগিয়ে গিয়ে বলল, আচ্ছা পবন, তুমি কাল রাতে বাড়ি থেকে কখন গিয়েছিলে, আর তুমি শেষবারের মতো ভজগোবিন্দ হালদারকে কখন দেখেছিলে? আমি তো স্যার প্রতিদিন সন্ধ্যাবেলায় বাবুর রান্না বান্না করে দিয়ে এখান থেকে চলে যাই। বাবু একটু রাত করে খান। এ বাড়িতে কাজ খুব একটা নেই, রান্না বান্না করা, ঘর মুছে দেওয়া, বাসনপত্র জামা কাপড় কেচে দেওয়া। বাবু খুব একটা বাইরে বের হন না, তাই জামা কাপড়ও বেশি হয় না। বিকালের পর কাজ কমই থাকে। রান্না বান্না সেরে বাসনপত্র ধুয়ে আমি নিজের খাবার নিয়ে চলে যাই। সন্ধ্যাবেলা যাওয়ার সময় বাবুকে শেষবার দেখেছিলাম। যাওয়ার সময় ওই যে মনোহর বাবুর সাথে আমার দেখা হয়েছিল। মনোহর বাবুকে আপনি একবার জিজ্ঞাসা করুন না। আমি আর নিখিলেশ বাইরের দিকে তাকাতেই বাইরে থেকে একজন মাথা নাড়িয়ে পবনের কথাকে সমর্থন জানালো। নিখিলেশ আবার বলল, আজ আবার ভালো করে ভেবে বলো তো পবন, এই ঘর থেকে কি কিছু চুরি হয়েছে? যদিও দেখে তেমন কিছুই মনে হচ্ছে না, তবু বাবু টাকা পয়সা রাখতেন ওই সামনের আলমারিতে। আলমারির চাবি বাবু কোথায় রাখতো সেটা সেটা আমি ঠিক জানি না, তাই চাবি চুরি হলেও আমি বলতে পারবো না। তবে দেখে মনে হয় কিছু চুরি হয়নি। সবই আমরা খুঁজে পেয়েছি পবন, তবে আলমারি খুলে কেউ টাকা পয়সা বার করলে আলমারি সামান্য অগোছালো থাকবে তেমন কিন্তু আমাদের মনে হয় না। অন্য কিছু চুরি হতে পারে বলে তোমার মনে হয়? যেমন এই ঘরে কিংবা বাড়িতে দামি কিছু আছে? না স্যার, এ বাড়িতে তেমন দামি কিছু নেই। বাবু দাম দিয়ে কিছুই কিনতেন না, নিজের মতোই থাকতেন, কিছু একটা ব্যবসা করতেন, তাও ঠিক আমি জানি না। মাঝে মাঝে বেরিয়ে যেতেন। আমার সাথে ওইসব নিয়ে বাবুর কখনো কোনো কথা হতো না। টাকা পয়সা কিংবা অন্য কিছু এই সমস্ত তোমার বাবুর কোথায় থাকতো? ব্যাংকেই থাকতো, আর বাবু মাঝে মাঝে ব্যাংক থেকে টাকা তুলে আনতেন, তবে প্রয়োজনের বেশি বাবু কখনোই টাকা তুলতেন না। আচ্ছা, আর আরেকটা শেষ প্রশ্ন, তোমার কি কাউকে সন্দেহ হয়? মানে বাড়ির ভেতর ঢুকে কে তোমার বাবুকে খুন করতে যাবে, এরকম কোনো শত্রুর কথা তুমি জানতে বা তোমার মনে হয়? পবন যেন ভাবার চেষ্টা করল, তারপর বলল, না স্যার, বাবুকে কেউ খুন করবে সে কথা আমি ভাবতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বাবুর কাছে একটা লোক আসতো, তার সাথে দেখা করতে। লোকটা এলে বাবু ঘরের দরজা বন্ধ করে নিজের ঘরে বসে কথাবার্তা বলতো, আমি মাঝে মাঝে চা নিয়ে আসতাম। কালকে সেই লোকটা এসেছিল? না স্যার, কাল সেই লোক আসেনি, কয়েকদিন আগে এসেছিল। কাল আমি যাওয়ার সময় বাবুকে দেখে গেলাম, ভালোভাবেই রয়েছে। আজ সকালে সকালে এসে কেমন হয়ে গেল। পুলিশ এই বাড়িটা সিল করে দিয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও, আর একটা কাজ করো, এই শহর ছেড়ে কোথাও যেও না। যদি তদন্তের জন্য তোমায় কোনো কাজে লাগে সেই জন্যই বলছি আর কি, বুঝতে পারলে? বাবুর কাছে আমার অনেকগুলো টাকা পাওনা ছিল স্যার, সেগুলো তো আর আমি পাবো না। আমার মায়ের ওষুধগুলো
কেনা হবে না স্যার। দেখো পবন, ভজগোবিন্দ হালদারের কোনো আত্মীয় কিংবা তার রক্তের সম্পর্কের কাউকে যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তার সমস্ত সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবে। সেক্ষেত্রে তুমি যদি তোমার টাকার কোনো প্রমাণ দেখাতে পারো, তাহলে আশা করি তোমার টাকা সরকার থেকে মিটিয়ে দেওয়া হবে। ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াবে, তবে তুমি পেয়ে যাবে। এইটুকু নিয়ে তুমি চিন্তা করো না। এখন বরং ভজগোবিন্দ হালদারের খুনিকে খোঁজা যাক, আর তুমি কিছু জানতে পারলে থানায় পুলিশকে কিংবা আমাকে জানাবে। পবন মাথা নেড়ে বেরিয়ে গেল। নিখিলেশ এগিয়ে গিয়ে দাসবাবুকে কি যেন একটা বললেন, আমি তা বুঝতে পারলাম না। তারপর আমার কাছে এসে বলল, চলো অমরজিৎ, এখন আর এখানে থাকার কোনো মানে হয় না, আমরা বেরিয়ে পড়ি। দাসবাবু মৃতদেহ নিয়ে চলে গেলেন। আমরাও বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে নিখিলেশের ঘরে বসে রয়েছি। বৌঠান আমাদের জন্য চা নিয়ে এলো। তারপরে বলল, দাসবাবু টেলিফোন পেয়ে এমনভাবে হন্তদন্ত হয়ে কোথায় বেরিয়ে পড়লে? আর কিছু হয়েছে নাকি? আসলে দাসবাবু আজ সকালে টেলিফোন করে জানালেন একটা খুন হয়েছে, কিন্তু দাসবাবু সেটা নিয়ে বড্ড চিন্তিত হয়ে পড়েছেন। কারণ যে বাড়িতে খুন হয়েছে তার পাশের বাড়ির এক ভদ্রলোকের সাথে পুলিশের বেশ ভালো সম্পর্ক। তাই তিনি পুলিশের উপর মহলে সরাসরি ব্যাপারটা জানিয়েছেন। সেক্ষেত্রে কেসটা দাসবাবুর উপর চেপে বসেছে। আর তুমি তো জানোই এসব ক্ষেত্রে দাসবাবু আমায় ঢাল হিসেবে ব্যবহার করেন। বলছি, জানতে পারলে কিছু? এখনই তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে আশা করছি খুব শিগগিরই কিছু একটা জানা যাবে। ভদ্রলোক বাড়িতে একাই থাকতেন, তার কাজের লোক ছাড়া তার সাথে আর কেউ থাকতো না। আসলে সমস্যা হলো ঘরের দরজা নাকি ভেতর থেকে বন্ধ ছিল, অথচ ঘর থেকে বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। তাহলে খুনটা করলো কে, বা কি করে করলো? ঘর থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা নিশ্চয়ই আছে, হয়তো তুমি সেটা দেখতে পাচ্ছ না। বৌঠান, আমি সব জায়গা দেখেছি, এমনকি ঘরের বাইরেও খুঁজে দেখেছি, কিছুই খুঁজে পাচ্ছি না। তাহলে হয়তো অন্য কোনো ব্যাপার রয়েছে। আচ্ছা, খুনটা এমন হয়নি তো যে কেউ বাইরে থেকে ভেতরে এসে খুনটা করেছে, আবার তারপরে বাইরে বেরিয়ে গেছে? নিখিলেশ এই কথার কোনো উত্তর দিল না। আমার কিন্তু ব্যাপারটা তেমন মনে হয় না। আমার মনে হয় ভজগোবিন্দবাবু নিজেই আত্মহত্যা করেছেন। আর পবন নামের কাজের লোকটি তো সকালে এসে দরজা খুলেছে, তারপরেই তো তার মৃতদেহ দেখা গেছে। আমার কথার উত্তরে বৌঠান কিংবা নিখিলেশ কোনো কথা বলল না। কি যেন একটা ভাবতে ভাবতে নিখিলেশ টেবিলের কাছ থেকে একটা খাতা এনে কিছু লিখতে লাগলো। বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। আমিও বুঝতে পারছিলাম নিখিলেশ মন দিয়ে কোনো একটা কাজ করতে চাইছে, তাই আমিও আর তাকে বিরক্ত করলাম না, নিজের ঘরে চলে গেলাম। আজ সকালে নিখিলেশের ঘরে বসে আগের একটা কেসের ব্যাপারে কথা বলছিল। নিখিলেশ এই সময় বলল, বুঝলি অমরজিৎ, আসলে এই খুন কিন্তু খুব ঠান্ডা মাথায় করা। যত ঠান্ডা মাথায় খুন করা হবে তত সেই অপরাধীকে ধরা কঠিন হয়ে যাবে। রাগের মাথায় কিংবা তাড়াহুড়োতে খুন করলে অপরাধী কোনো না কোনো সূত্র রেখে যায়। এই যে আগের কেসটার কথাই ভাবো না, একটা সামান্য মোমবাতির মধ্যে দিয়ে কিভাবে একটা মারণ বিষ ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা বুঝতেই আমার কালঘাম ছুটে গিয়েছিল। বুঝলে অমরজিৎ, এমন অপরাধীদের না সত্যি বাহবা দেওয়া উচিত। তুমি আসলে কি বলতে চাইছো বলো তো? অপরাধীকে বাহবা দিচ্ছ তাকে খুন করার জন্য? নিখিলেশ, এই অপরাধী একজন খুনি, এসব নিয়ে চর্চা করতে করতে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেল? আমার কথায় নিখিলেশ চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। তারপরে বলল, না না অমরজিৎ, তুমি ব্যাপারটাকে যেমন ভাবছো তেমন কিছুই নয়। আসলে সত্যি আমি ওটাই বলছি, অপরাধী যদি ভালোভাবে মাথা খাটিয়ে কাজ করে তাহলে তাকে ধরা যায় না। আর সেক্ষেত্রে তাকে ধরতে গেলে আমাদেরও অপরাধীর মতোই মস্তিষ্ক দিয়ে ভাবতে হয়, তাইও কথা বললাম। সে তুমি যাই বলো নিখিলেশ, অপরাধ কিন্তু সবসময় অপরাধী হয়। সেক্ষেত্রেও আরেকটা ব্যাপার রয়েছে, অপরাধী হয় দুই ধরনের। একজন কোনো একটা সমস্যা কিংবা কোনো এক জটিল পরিস্থিতিতে পড়ে অপরাধ করতে বাধ্য হয়, সেক্ষেত্রে সেই অপরাধের মান থাকে কম। আবার অনেক ক্ষেত্রে অপরাধী ঠান্ডা মাথায় ভেবে চিনতে আর সামান্য ছোটখাটো কোনো কারণে কিংবা অকারণে অপরাধ করে থাকে, সেক্ষেত্রে সেই অপরাধের মান হয় বেশি। তুমি দেখবে নিজেকে বাঁচানোর জন্য কেউ যদি অন্যকে খুন করে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে খুব বেশি শাস্তি দেওয়া যায় না। তাই অপরাধ সবসময় সমান হতে পারে না।
তুমি কি এই অপরাধীকে ধরতে পেরেছিলে? মানে ওই যে মোমের মধ্যে বিষ কথাটা বললে? নিখিলেশ মাথা নাড়িয়ে সম্মতি জানালেও আর একটাও কথা বলেনি। ঠিক তখনই দাসবাবুর টেলিফোনটা এসে পৌঁছেছে। নিখিলেশ বাবু, আপনার কথা মতো আমি আজ ভজগোবিন্দ হালদারের ব্যাপারে বেশ খোঁজ খবর নিয়েছিলাম। ভদ্রলোক যে কিসের ব্যবসা করতেন তা কেউ জানতো না। আমাদের থানার আন্ডারে যে ব্যাংক রয়েছে সেখানে ভদ্রলোকের একটা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বেশ মোটা টাকা রয়েছে। তাছাড়া তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে আশেপাশের লোকেরা দেখতো মাঝে মাঝে সকালের দিকে। যতদূর আমাদের ধারণা তার একটা দোকান ঘর রয়েছে ওই স্টেশনের দিকটাতেই। সেখানকার কিছু লোক মাঝে মাঝে ভজগোবিন্দ হালদারকে ওই দোকানে দেখতে পেত, কিন্তু তার কোনো শত্রুর ব্যাপারে এখনো পর্যন্ত জানা যায়নি। নিখিলেশ কথাটা শুনে চায়ের কাপটা নামিয়ে রেখে একটু চিন্তামগ্ন স্বরে বলল, ভজগোবিন্দ হালদারের বাড়িতে যে লোকটা মাঝে মাঝে তার সাথে দেখা করতে আসতো তার ব্যাপারে কিছু জানা গেছে। তার আসার ব্যাপারে কোনো ঠিক ছিল না। ওই মাঝে মাঝে তাকে সপ্তাহে 2-3 বার দেখা যেত, মাঝে মাঝে সপ্তাহে 1 বার দেখা যেত। তবে লোকটা যখনই আসতো হাতে একটা বাক্স থাকতো। তার মানে কি লোকটা কিছু দিয়ে যেত ভজগোবিন্দ হালদারকে? কিন্তু ভজগোবিন্দ হালদার নিজে যখন বাইরে যেতেন তখন তার কাছে কিন্তু তেমন কিছুই থাকতো না। তাহলে তিনি ওই লোকটিকে দিতেন কি? আমার মনে হয় ভজগোবিন্দ হালদারের ব্যাপারে আরেকটু খোঁজ খবর নেওয়া দরকার, আর তার শত্রুর ব্যাপারেও। আপনি কিছুই জানতে পারেননি না? মানে তার কারোর সাথে কোনো শত্রুতা রয়েছে কিনা? তাহলে খুন করলো কে? পোস্টমর্টম রিপোর্ট বলছে তার খুন হয়েছে রাত্রের দিকে। পবন আগে ওই বাড়ি থেকে নিজের বাড়ি চলে গিয়েছিল। তারপরে বাইরের কেউ যদি আসে তাহলে তাকে দেখা আশেপাশের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ আপনি দেখেছেন আশেপাশের বাড়িগুলো সামান্য দূরে রয়েছে। আর যদি ব্যাপারটা আরো বেশি রাত্রে হয় তাহলেও কিন্তু একটা সমস্যা রয়েছে। অত রাতে ভজগোবিন্দবাবু খুনিকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিলেন কেন? তাহলে কি খুনি ভজগোবিন্দ হালদারের চেনা লোক? চেনা লোক? আচ্ছা, চেনা লোক বলতে কি আপনি সেই লোকটাকে সন্দেহ করছেন নিখিলেশ বাবু, যে লোকটা ভজগোবিন্দ বাবুর বাড়িতে আসতো? ওই বাড়ি থেকে কিছুই চুরি যায়নি সেই ব্যাপারটা আপনি একেবারে নিশ্চিত? দেখুন, আমার পক্ষে তো ওভাবে বলা সম্ভব নয়। পবন তো বলেছে এই চুরি চুরি কিছু হয়নি, সেই আধারেই বললাম। অন্তত আমাদেরও তো সেরকমই মনে হয়েছে। মনে হয়নি যে সেখানে কিছু লুটপাট হয়েছে। তো আপনি তো ঘরটা দেখেছেন। আসল সমস্যাটা কিন্তু ওখানেই থেকে যাচ্ছে জানেন। যদি খুনি বাইরে থেকে এসে খুন করে তারপর বেরিয়ে যায়, তাহলে দরজা ভেতর থেকে বন্ধ হলো কি করে? নিখিলেশ বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন আপনি যদি ব্যাপারটা একটু ভালো করে দেখেন, উপর মহল থেকে চাপ আসছিল বটে, তবে আপনার কথা বলা এখন একটু রেহাই পেয়েছি। 1-2 মধ্যে একটা খবর অন্তত আমাকে জানাতেই হবে। আমার মনে হয় নিখিলেশ, আমরা কোনো কিছু একটা দেখতে পাচ্ছি না। সেটাই হয়তো আমাদের এই কেসে একটা বড় সূত্র খুঁজে দেবে। নিখিলেশ মুখের কাছে দুটো হাত রেখে বলল, আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, তবে সবকিছুই একটা জায়গাতে এসেই আটকে যাচ্ছে। খুনি যদি ভেতরে ঢোকে তাহলে বেরিয়ে যাওয়ার পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হলো কি করে? আর খুনি শুধু খুন করতে যদি আসে তাহলে সে কাজটা অন্য কোনো কোথাও করতে পারত। ভজগোবিন্দবাবু মাঝে মাঝে বাইরে যান, তাহলে বাড়িতে আসার প্রয়োজন হলো কেন? বাড়িটা তো সিল করা রয়েছে, প্রয়োজন হলে আরেকবার বাড়ির ভেতরে ঢুকে সবকিছু দেখা যাবে কোনো। তবে মোটামুটি 2টো ঘর আমরা দেখেছি, কোনো ঘরের আলমারি ভাঙা নেই কিংবা জিনিসপত্র ছড়ানো নেই। যদি কিছু চুরি হয় তাহলে চোর নিশ্চয়ই জানতো চুরি করার মতো জিনিসটা ঠিক কোথায় রয়েছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ওই দোকানে একটু খোঁজ খবর নিন যে ভজগোবিন্দ বাবুর সাথে ওই দোকানের সম্পর্ক কি, আর যে লোকটা ভজগোবিন্দ বাবুর বাড়িতে আসতো তার ব্যাপারে যদি একটু খোঁজ খবর নেওয়া যায়। দাসবাবু একটু পরেই চলে গেলেন। আমি আর নিখিলেশ ঘরে বসে রইলাম। নিখিলেশ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা অমরজিৎ, একটা কথা বলো তো, যদি খুনি খুন করার পরে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বাইরের লোকগুলো যারা দরজা ভেঙেছিল তারা... কথাটা বলতে বলতে নিখিলেশ হঠাৎ করে চুপ করে গেল। আমিও কিছুই বুঝতে পারলাম না। বললাম, তোমার আবার কি হলো? তুমি আবার চুপ করে গেলে কেন? না, তেমন কিছু না, একটা কথা হঠাৎই মনে পড়ে গেল আর কি। কাল সকালে আমার একবার থানায় যেতে হবে, তারপর সম্ভব হলো ওই দোকানে।
মনে হয় দ্বিতীয় লোকটার, অর্থাৎ যে ভজগোবিন্দবাবুর বাড়িতে আসতো তার খোঁজ পাওয়া যাবে। ওই দোকান থেকে একটা কিছু জানা গেলেও জানা যেতে পারে, তাই না? হঠাৎ করেই নিখিলেশের মুখটা দেখে মনে হলো সে যেন কিছু একটা বুঝতে পেরেছে। হঠাৎ করেই কোনো একটা সূত্র তার সামনে খুলে গেলে নিখিলেশের মুখের ভাবটা এমনটাই হয়ে থাকে। সে তাড়াতাড়ি উঠে গিয়ে খাতা নিয়ে এসে কিছু লিখতে লাগলো। লিখতে লিখতে একবার মুখ না তুলেই বলল, ভজগোবিন্দবাবুর দূর সম্পর্কের কোনো আত্মীয় আছে নাকি সে ব্যাপারটা একবার দেখতে হবে। আশা করি তার মৃত্যুর খবরটা তাদের কাছ পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা, কারণ তেমন কোনো আত্মীয় থাকলে আশেপাশের লোকেরা নিশ্চয়ই তাকে দেখে থাকবে। তোমার কি মনে হচ্ছে খুনটা কেন হয়েছে? ঘরের মেঝেতে এক ধরনের গুঁড়ো ছিল, ঠিক পুরনো কোনো ট্রাঙ্ক কিংবা লোহা বা টিনের বাক্স সরালে যেমন গুঁড়ো গুঁড়ো মতো নিচে পড়ে, ঠিক তেমনি। আমার মনে হচ্ছে ভজগোবিন্দবাবুর বাড়ি থেকে কিছু একটা চুরি হয়েছে, তবে সেটা কি কি অবশ্য সেটা পবন নিজেও মনে হয় বুঝতে পারছে না। নিখিলেশের এমন একটা কথা শুনে আমি নিজেও বেশ খানিকটা অবাক হয়ে গেলাম, তবে কিছুই বুঝতে পারছিলাম না। একে তো বন্ধ ঘরের ভেতর থেকে ভজগোবিন্দবাবুর মৃতদেহ খুঁজে পাওয়া যায়, তার উপরে নিখিলেশের কথা মতো তার ঘর থেকে কিছু একটা চুরি হয়েছে, আর যে লোকটা তার বাড়িতে আসতো তার সঙ্গে ভজগোবিন্দবাবুর সম্পর্ক কি? তাছাড়া ওই দোকানটা কি আসলে ভজগোবিন্দবাবুর নিজের নাকি অন্য কারো? আর সব থেকে বড় প্রশ্ন যেটা, সেটা হলো ভজগোবিন্দবাবুকে খুন করার পেছনে আসল মোটিভ কি থাকতে পারে? পরদিন সকালে বোধ হয় পবন অথবা আশেপাশের কারো লোকেদের কথাতেই পুলিশ এই দোকানটার খোঁজ বার করতে পেরেছিল। নিখিলেশ আর আমি সেদিন সকালে গিয়ে পৌঁছলাম সেই দোকানে। দোকানদার আমাদের বেশ খাতির করেই বসালেন, তারপরে বললেন, আরে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন, বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? আচ্ছা, ভজগোবিন্দ হালদার বলে আপনি কাউকে চেনেন? ভজগোবিন্দ হালদার? উনি তো আমার দোকানে মাঝে মধ্যেই আসেন। আসলে এই দোকানটা আমি তার কাছ থেকে কিনেছি। সত্যি কথা বলতে এই দোকানের অর্ধেকটা অংশ এখনো তারই রয়েছে। আসলে দোকানটা তার কাছ থেকে কিনলেও দোকান কেনার কিংবা দোকানের সমস্ত জিনিসপত্রের পিছনে ওনারও অর্ধেক টাকা রয়েছে। তাই দোকান থেকে যা লাভ হয় তার কিছুটা আমি তাকেও দিয়ে থাকি। এই চুক্তিতে আমার কারবার চলছে। আসলে আমি সোনার সমস্ত কাজই জানি, তবে দোকান কেনার মতো কিংবা জিনিসপত্র কেনার মতো যথেষ্ট অর্থ আমার কাছে ছিল না। তাই ভদ্রলোকের সাথে আমি এমনই চুক্তি করেছি। আমাদের চুক্তিপত্র আছে তো, চাইলে আপনি দেখতে পারেন। আচ্ছা, মনে করুন যদি কোনো কারণে ভজগোবিন্দ হালদার মারা যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই চুক্তিপত্রের কি হবে? সে কি? ও ভজগোবিন্দবাবু মারা যাবেন কেন? আপনি কি পুলিশের লোক? আপনি একবার ভাবুন না, যদি এমনটা হয় তাহলে তো আপনার সর্বনাশ। কিছুটা সর্বনাশ তো বলতেই পারেন। আসলে চুক্তিপত্র এমনভাবেই তৈরি করা আছে যে ভজগোবিন্দবাবু কিংবা আমার যদি কিছু হয়ে থাকে তাহলে আমাদের এই উত্তরাধিকারীর কাছে এই চুক্তি চলে যাবে। তার মধ্যে যদি কেউ এই চুক্তি চালিয়ে যেতে অস্বীকার করে তাহলে সমস্তটাই চলে যাবে অপরজনের কাছে। সেক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়ে যা অর্থ হবে তার অর্ধেকটা যে কোনো একজনকে দিয়ে দিতে হবে। তাই আপনি বলতে পারেন ভজগোবিন্দবাবু মারা গেলে আমার যেমন লাভ তেমনি লোকসান, কারণ এত টাকা আমি এখন কাউকেই দিতে পারবো না। ভজগোবিন্দ বাবুর তো তিন কুলে কেউ নেই, তাহলে তিনি এমন চুক্তি করলেন কেন? ভজগোবিন্দবাবুর নিজের কেউ নেই বটে, তবে গ্রামে তার ভাইয়ের ছেলে রয়েছে। এই কথা ভজগোবিন্দবাবু আমাকে নিজেই বলেছেন। তবে তার সাথে ভজগোবিন্দবাবুর খুব একটা যোগাযোগ নেই। অনেক বছর হলো তিনি গ্রামেই যাননি। তার মানে ভজগোবিন্দ বাবুর ভাইয়ের ছেলেই চুক্তির ব্যাপারে কোনো কিছুই জানে না। আচ্ছা, তাহলে ভজগোবিন্দ বাবুর মৃত্যুর পরে তার সমস্ত সম্পত্তি তার ভাইয়ের ছেলের কাছেই চলে যাবে আশা করি? তেমনটাই তো হওয়ার কথা, কিন্তু আমার মনে হয় না তিনি এ ব্যাপারে কিছু জানেন। সত্যি করে বলুন তো, ভজগোবিন্দবাবু কি সত্যি
রাতেই মারা গেছেন? ক্ষমা করবেন মতিলাল বাবু, আপনাকে একটা দুঃসংবাদ দিতেই হচ্ছে। আসলে ভজগোবিন্দবাবু পরশু রাতেই মারা গেছেন। কাল আমরা তার মৃতদেহ উদ্ধার করেছি এবং ভজগোবিন্দবাবুর মৃত্যুর ব্যাপারে আমি তদন্ত করছি। নমস্কার, আমি নিখিলেশ রায়। মতিলাল বাবুর মুখটা দেখে তিনি যে খুশি হয়েছেন না দুঃখ পেয়েছেন তা কিছুই বোঝা গেল না। তিনি বললেন, এবার আমি কি করব নিখিলেশ বাবু? এই দোকানটা যদি আমাকে ছেড়ে দিতে হয়, আমার কাছে তো অত টাকাও নেই যে সবকিছু দেব। মতিলাল বাবু, আপনাকে খুব বেশি চিন্তিত হতে হবে না। আশা করছি ব্যাপারে আমি আপনাকে কিছুটা সাহায্য করে দেব। তবে আমার একটা কথা জানার প্রয়োজন, ভজগোবিন্দ হালদার বাবু যখন এখানে মাঝে মাঝে আসতেন তার সাথে আপনার কথাবার্তা হতো। এই দোকানের ব্যবসা ছাড়া ভজগোবিন্দবাবু আর কিছু করতেন? না, তেমন তো মনে হয় না। আরেকটা কাজ ভজগোবিন্দবাবু করতেন। আসলে আমাদের সোনার কাজে বেশ কিছু কাঁচা সোনা লাগে, আপনি জানেন। সেই সোনা ভজগোবিন্দবাবু মাঝে মধ্যেই এই দোকান ছাড়াও আশেপাশের আরও একটা দোকানে দিতেন। মানে আপনি ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন না। আসলে সোনার যে যোগান আসে, সেই যোগানটা ভজগোবিন্দবাবু আরও কয়েকটা দোকানে দিতেন, আর সেই সোনা তাকে দিয়ে যেত তার বাড়িতে একজন। তবে সেটা কিভাবে আসতো সে ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না। মতিলাল বাবুর মুখে কথাটা শুনে আমি বুঝতে পারলাম সুটকেস হাতে ভজগোবিন্দ বাবুর বাড়িতে যে লোকটা আসতেন সে আসলে সোনা দিয়ে যাওয়ার জন্য আসত, আর সেই সোনা দিয়ে ভজগোবিন্দ হালদার বাবু বাইরে আসতেন, কিংবা সেই সোনা বাইরে পাঠিয়ে দিতেন অন্য কোনোভাবে। নিখিলেশের মুখে আবার চিন্তার ভাব ফুটে উঠল। নিখিলেশ একটা অদ্ভুত প্রশ্ন করে বসল, বলল, আচ্ছা মতিলাল বাবু, আমায় একটা কথা বলুন তো, ভজগোবিন্দবাবু আপনার কাছে যখন আসতেন তখন আপনার দোকানে কি আর কেউ থাকতো? মানে তিনি যে সোনা নিয়ে এসেছেন সেটা কি কেউ দেখতে পেত? আর একটা কথা, ভজগোবিন্দবাবু নিজে নিজে কি আপনার কাছে সোনা নিয়ে আসতেন, না অন্য কাউকে দিয়ে পাঠাতেন? হ্যাঁ, ভজগোবিন্দবাবু মাঝে মধ্যেই নিয়ে আসতেন, আবার মাঝে মাঝে একটি অন্য লোককে দিয়েও পাঠাতেন। সেই লোকটাকে আমি চিনি, তার সঙ্গে আমার বেশ কথাবার্তা হতো। আর ওই লোকটা ভজগোবিন্দবাবুর বাড়িতেও যেতেন। লোকটার নাম কি, আর সেই লোকটার ঠিকানা আপনি আমাকে দিতে পারবেন? লোকটার নাম যদ্দূর মনে পড়ছে বোধহয় হ্যাঁ, নরহরি। তার বাড়ি ওই পার্ক স্ট্রিটের কাছে কোথাও একটা, ঠিক ঠিকানাটা বলতে পারবো না, তবে পার্ক স্ট্রিটের কাছে একটা সোনার দোকান রয়েছে, সেই দোকানে তাকে পাওয়া যেতে পারে। মাঝে মাঝে কথায় কথায় আমার ওই দোকানের কথা বলতো। আমার মনে হয় ওই দোকানের আশেপাশেই তার বাড়ি। কিন্তু নিখিলেশ বাবু, ভজগোবিন্দ বাবু পরে মারা গেলেন। রাতের বেলা কেউ তার ঘরে ঢুকে তাকে খুন করে গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঘরের দরজা নাকি ভেতর থেকে বন্ধ ছিল। এখন বন্ধ ঘর থেকে খুনি গেল কোথায় সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। মতিলাল বাবুর কাছ থেকে পার্ক স্ট্রিটের সেই দোকানের ঠিকানাটা নিয়ে এবং আরও কয়েকটা কথাবার্তা বলে আমরা বেরিয়ে এলাম। মতিলাল বাবু যে আমাদের দেওয়া খবরে খুব একটা খুশি হয়েছেন তা বোঝা গেল না, তবে কেসটা ক্রমশই জটিল হতে শুরু করল। তাহলে নতুন যে লোকটার নাম পাওয়া গেল নরহরি, তাকে কি এই ব্যাপারে সন্দেহ করা যায়? রাস্তায় নেমে নিখিলেশকে বললাম, আচ্ছা ওই নরহরির কাছে কি আজই যাবে, নাকি আজ আবার অন্য কোথাও যেতে হবে? আমার মন বলছে এই নরহরির কাছে গেলে কিছু একটা জানা যাবে। তবে এখন আমরা বাড়ি ফিরবো, বিকেলের দিকে একবার নরহরির কাছে যাব। চলো মুরজিৎ, এখন বাড়ি ফিরে যাই। নিখিলেশ আর আমি সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। নিখিলেশ বাড়িতে ফিরেই স্নান সেরে নিজের ঘরে কাজে বসল। আমি এই ফাঁকে আমার আগের কেসের ব্যাপারটা লিখে রাখতে শুরু করলাম। যত দেরি হবে ততই ভুলে যাব। সেদিন কিন্তু নিখিলেশ আর কোথাও গেল না। টেলিফোনে দুবার দাসবাবুর সাথে কিছু কথাবার্তা বলল, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তারপর রাতের বেলা খাবার টেবিলে বসে বলল, একটা কথা বলো তো অমরজিৎ, তোমার কি মনে হয় ভজগোবিন্দবাবুর খুনটা কে করেছে? ভজগোবিন্দবাবুর সেই ভাইয়ের ছেলে নাকি অন্য কেউ? যেই করুক না কেন মোটিভটা তো আমার কাছে স্পষ্ট নয়। খুন যেই করুক
তার তো কোনো একটা মোটিভ ছিল। দেখো, আমার তো মনে হয় না ভজগোবিন্দ বাবুর ভাইয়ের ছেলে গ্রাম থেকে এখানে এসে এই কাজটা করবে। তাছাড়া ভজগোবিন্দ বাবুর ওই দোকানের কিছুটা সম্পত্তি কিংবা তার সম্পত্তি তারই প্রাপ্য হলেও সে ব্যাপারে তো তার জানার কথা নয়। আর নরহরি যদি কাজটা করে তাহলে তো সে তার একজন ব্যবসায়ীর হাত হারালো। আমার তো মনে হয় না এমন কোনো কারণ থাকতে পারে যে নরহরি খুনটা করবে। আচ্ছা, তোমরা এতদিন ধরে এত কিছু ভাবছো, অথচ তোমরা কিন্তু এই কথাটা মনে হচ্ছে না। ওই যে তুমি বললে না ভদ্রলোক সোনা নিয়ে দোকানে দিতেন, তা আমার মনে হয় তার বাড়িতে যদি কিছু একটা সোনা থেকে থাকে আর সেই সোনা চুরি করার জন্য যদি বাড়িতে চোর আসে। ব্যাপারটা যে আমি ভাবিনি সেটা নয় কৃষ্ণা, তবে সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। চোর জানবে কি করে যে ও বাড়িতে কোথায় সোনা রয়েছে? ও বাড়িটা দেখে কিন্তু মনে হয়নি যে ওখানে কোনো কিছু খোঁজা হয়েছে। হয়তো চোর জানতো যে সোনা কোথায় আছে, কিংবা অন্য কিছু যেটা খুঁজতে এসেছিল সেটা রাখার জায়গাটা চোর কারোর কাছ থেকে জানতে পেরেছিল। সেটাও ভাবা যায়, তবে সেক্ষেত্রে একটা সমস্যা। হঠাৎ করেই নিখিলেশের দুটো চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল। খাবার টেবিল ছেড়ে উঠে গিয়ে এক হাতে টেলিফোনটা তুলে কানে চেপে ধরে নাম্বার ডায়াল করতে শুরু করল। আমি আর বৌঠান অবাক হয়ে নিখিলেশের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পারলাম নিখিলেশ টেলিফোন করেছে দাসবাবুকে। তারপরে বলল, আপনাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কতদূর দাসবাবু? অপর প্রান্ত থেকে কি কথা হলো তা শুনতে পেলাম না। একটু পরে নিখিলেশ বলল, নজর রাখুন ভালো করে, বুঝলেন, নজর রাখুন। আর একটা কথা, সেই প্রথম দিন যে মনোহরবাবু নামে একটা লোকের কথা উঠেছিল, ওই ভজগোবিন্দ হালদারের বাড়ির পাশেই থাকে, ওনার সাথে একবার কথা বলুন, তারপর আমি দেখছি। আর একটা কথা, যাকে আমি চোখে চোখে রাখতে বলেছি সে যেন কোনোভাবেই শহর ছেড়ে বাইরে যেতে না পারে। আর যে লোকটা ভজগোবিন্দ হালদারের বাড়িতে আসতো তার খোঁজ আমি পেয়ে গেছি। তার নাম নরহরি পাকরাশি। পার্ক স্ট্রিটের কাছে যতদূর সম্ভব তার নিজের একটা দোকান রয়েছে, তাহলে চেনা কোনো দোকান রয়েছে, তার খোঁজ আমি নিচ্ছি। আপনি শুধু ওই কাজটা করুন। নিখিলেশ টেলিফোন রেখে আবার খাবার টেবিলে এসে খেতে লাগলো। আমি একটু কৌতূহলী হয়ে বললাম, তুমি কার পেছনে পুলিশ লাগাচ্ছ বলো তো? সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে একজনের পেছনে। গোটা কেসের যে কয়েকটা খটকা রয়েছে সে খটকাগুলো শুধু ওই একজনের ক্ষেত্রেই মিলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা থাকছে ওই দরজায়। দরজাটা যদি বাইরে থেকে বন্ধ করা থাকতো তাহলে সমস্যাটা মিটে যেত, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল, ওইখানেই আসল সমস্যা। আমি নিখিলেশের কথা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সে কি বলতে চাইছিল সেটাই আমার কাছে পরিষ্কার হচ্ছিল না। আর সে কার উপর নজর রাখছে, নরহরি পাকরা নাকি মতিলাল বাবু? এইভাবে চিন্তায় চিন্তায় সেদিনটা কোনোভাবে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নিখিলেশ বাড়িতে নেই, কোথায় যেন বেরিয়ে পড়েছে। আমি সারাদিন বাড়িতেই রইলাম। প্রায় বিকেলের দিকে নিখিলেশ ফিরে এলো। তারপরে বলল, ভজগোবিন্দবাবুর সেই ভাইয়ের ছেলেটির খোঁজ পাওয়া গেছে, তবে সেই ছেলেটি ভজগোবিন্দবাবু বর্তমানে কোথায় আছেন সে কথাই ভালোভাবে জানতো না। আর ছেলেটাকে ভজগোবিন্দবাবুর আশেপাশের কেউ কখনোই দেখেনি, সে শহরেই আসেনি কোনোদিন। তাই আমাদের সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে একজনের নাম কাটা গেল, বাকি পড়ে রইল আর তিনজন। তিনজন থেকে একজন বাদ গেল মানে? এই তিনজন মানে আর দুজন কি কি? নিখিলেশ রহস্যময়ভাবে বাইরে জানালার দিকে তাকিয়ে থেকে বলল, এদের মধ্যে একজন হলো নরহরি পাকরাশি, আর অন্য একজন সেদিন রাতে পবন চলে যাওয়ার পরে ওই বাড়িতে যে এসেছিল সে। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ এমন কিছু একটা জানতে পেরেছে যেটা এই কেসের মোড়টা ঘুরিয়ে দেবে। সকালে পুলিশের সাথে আমরা গিয়ে পৌঁছলাম আবার ভজগোবিন্দ হালদারের বাড়িতে। আমাদের সাথে নতুন রয়েছেন দুজন, ভজগোবিন্দ হালদারের ভাই আর তার ছেলে। নিখিলেশ বাবু, দাদা যে কোথায় আছে সেটাই আমি ভালোভাবে জানতাম না। আজ পুলিশ জানালো দাদা নাকি মারা গেছে। তা দাদার মৃতদেহ কখন পাওয়া যাবে যদি একটু বলেন নিখিলেশ বাবু, কারণ ওই শেষ কাজটুকু তো আমাদেরই করতে হবে। আপনারা এর আগে কখনো শহরে আসেননি? ভজগোবিন্দ বাবুর ভাই জয়গোবিন্দ মাথা নাড়ালেন। তার সাথে তার ছেলেও রয়েছে, তবে ছেলেটির বয়স 17-18 বেশি হবে না। গ্রাম্য, একটু সরল সাদাসিধে ধরনের ছেলে। ঘরের এক পাশে চুপ করে বসে রয়েছে। এই ছেলেটিকে শুধু শুধু সন্দেহ করা হচ্ছিল। দাদার খুন কেউ এভাবে করতে পারে
সেটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। প্রায় 7-8 বছর হলো দাদার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। দাদা শহরে চলে এসেছিল সোনার কাজ শিখবে বলে। আমাদের গ্রাম থেকে মাঝে মাঝে 2-1 শহরের দিকে আসতো। তাদের মুখে শুনেছিলাম দাদা নাকি একটা সোনার দোকান খুলেছে, বড় বাড়িও কিনেছে। কিন্তু তারপরে আর দাদার কাছে যে আসবো সে সাহস হয়নি। আমরা গ্রামের মুখ্য মানুষ। জয়গোবিন্দ হালদার কথা বলছিলেন বটে, তবে তার চোখ থেকে মাঝে মাঝে জলের ফোঁটা নেমে আসছিল। বোঝা যাচ্ছিল সম্পর্ক না থাকায় দাদার জন্য তার কষ্ট হচ্ছে। জয়গোবিন্দবাবু, আমার মনে হয় শুধু শুধুই আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। আপনারা এসে পড়েছেন যখন, পুলিশের সাথেই থাকুন। মৃতদেহ ছেড়ে দিলে তার কাজ সমাপ্ত করে আপনারা না হয় চলে যাবেন। আর এই বাড়িটা এবং ভজগোবিন্দ হালদারের সমস্ত সম্পত্তি তিনি আপনার ছেলের নামেই করে দিয়ে গেছেন। আমার মনে হয় এ ব্যাপারে তিনি উইলও করে রেখে গেছেন। সেই উইল খুঁজলেই পাওয়া যাবে, কিংবা তার সাথে যদি কোনো উকিলের ভালো সম্পর্ক হয় তাহলে উকিলের কাছেও পাওয়া যাবে আশা করছি। তবে সেটা হতে খানিকটা সময় লাগবে। আসলে বুঝতেই পারছেন, এই ব্যাপারটার সমাধান না হওয়া পর্যন্ত কিছুই হবে না। আপনারা আজই ফিরে যান, পুলিশ আপনাদের সব কিছু জানাবে। দাসবাবু জয়গোবিন্দবাবু এবং তার ছেলেকে নিয়ে গিয়ে বসালো। সেই ফাঁকে নিখিলেশ পাশের ঘরটাও একবার ঘুরে ঘুরে দেখতে লাগে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। একটা বন্ধ আলমারি রয়েছে, তবে চাবি পাওয়া গেল বিছানার তলায়। সেই চাবি দিয়ে দরজা খুলে বেশ কিছু কাগজপত্রের মধ্যে সত্যি সত্যি একটা উইল পাওয়া গেল। যেই উইলের সাথে রয়েছে মতিলাল বাবুর সাথে করা চুক্তিপত্র। সমস্ত কিছুই এক জায়গাতেই পাওয়া গেল। মতিলাল বাবু যে এক ফোঁটা মিথ্যে বলেননি তা বোঝা গেল চুক্তিপত্র পড়ে, এবং ওই থেকে জানা গেল সমস্ত সম্পত্তি ভজগোবিন্দ হালদার তার মৃত্যুর পরে দিয়ে গেছেন তার ভাইয়ের ছেলেকে। কিন্তু মতিলাল বাবু একটা ব্যাপার জানতেন না, ভজগোবিন্দ বাবুর সাথে তার চুক্তিতে যেমনটা ছিল উইলে কিন্তু তেমনটা ছিল না। উইলে লেখা ছিল তার মৃত্যুর পর দোকানের সমস্তটুকুই চলে যাবে মতিলাল বাবুর কাছে। তবে সেই দোকানের ভাড়া বাবদ যে টাকাটা প্রতি মাসে মতিলাল বাবুকে দিতে হবে, সেই টাকাটা তিনি দেবেন তার ভাই জয়গোবিন্দ বাবুকে। দাসবাবু আসার আগেই সেই উইল, চুক্তিপত্র এবং আরও কিছু প্রয়োজনীয় কাগজ নিখিলেশ জামার ভেতরে চালান করে দিল। তারপর গোটা ঘর ঘুরে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেল। আলমারির একদম নিচের দিকে পাওয়া গেল কয়েকটা লোহার বাক্স। সেই লোহার বাক্স খুলে দেখা গেল তার ভেতরে সামান্য কাপড় দিয়ে জড়ানো কিছু একটা রয়েছে। কাপড় খুলতে কিন্তু কিছুই পাওয়া গেল না। তার মানে ওই কাপড়টা লোহার বাক্সের ভেতরে রাখা থাকে, কিন্তু কেন? জয়গোবিন্দ বাবুর তত্ত্বাবধানে ভজগোবিন্দ বাবুর কাজ শেষ হয়ে গেল। পুলিশের যতটা প্রমাণ জোগাড় করার ছিল তা পুলিশ নিয়ে নিয়েছিল। বেশ বড় একটা ছুরি দিয়ে যে তার গলাটা কাটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। শরীরে আর কোথাও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই, তবে তার মাথার পাশে সামান্য একটা আঘাত রয়েছে। মনে করা হয় কোনোভাবে তিনি মেঝেতে পড়ে গিয়ে ওই আঘাত পেয়েছেন। সমস্ত দিক থেকে যখন নিখিলেশ কিছুই বুঝে উঠতে পারছে না, ঠিক সেদিন দুপুরে একটা ব্যাপার ঘটল। আমি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় মনে হলো বাড়ির সামনে দিয়ে কে যেন একপাশে চলে গেল। আমি দাঁড়িয়ে রয়েছি, আবার লোকটাকে দেখলাম বাড়ির দরজার সামনে দিয়ে অন্য দিকে যেতে। এবার আমি আর দাঁড়ালাম না, ব্যালকনির এক পাশে আড়ালে চলে গেলাম। দেখলাম লোকটা বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়ে কিছু একটা ভেবে চলেছে। আমি তখনই ব্যালকনির আড়াল থেকে বাইরে বেরিয়ে লোকটার সাথে চোখাচোখি করতে ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি বললাম, কাউকে খুঁজছেন? হ্যাঁ, মানে এটা কি গোয়েন্দা নিখিলেশ রায়ের বাড়ি? হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আসুন, আপনি নিচের দরজা দিয়ে উপরে চলে আসুন সিঁড়ি বেয়ে। ভদ্রলোক ঘরে এসে সামনের চেয়ারে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আসলে আমাকে আপনি চিনবেন না। আমি আপনার নাম শুনেছি এবং কিছুটা আপনাকে চিনিও। আমি হলাম নরহরি। ওই পার্ক স্ট্রিটের কাছে আমার একটা সোনার দোকান রয়েছে। তার নাম শুনে নিখিলেশ না চমকালেও আমি কিন্তু অবাক হয়ে গেলাম। নিখিলেশ বলল, আমার মনে হচ্ছে আপনি সেই হারিয়ে যাওয়া সোনা ভর্তি বাক্সটার জন্য আমার কাছে এসেছেন, তাই না? নরহরি বাবু তো অবাক হয়েছিলেন, তার সাথে আমিও অবাক হয়ে গেলাম। নরহরি বাবু বললেন, হ্যাঁ, কিন্তু নিখিলেশ বাবু,
আপনি কি করে জানলেন আমি ওই সোনা ভর্তি বাক্সটার জন্যই আপনার কাছে এসেছি? আমি বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা ঘটবে। আপনি আজ না এলে হয়তো আজ বিকেলে আমি নিজেই আপনার কাছে যেতাম। এখন ব্যাপারটা খুলে বলুন তো আমায়। আমি আসলে ভজগোবিন্দ হালদারের মারা যাওয়ার কথাটা জানতাম না। কাল বিকেলেই আমি তার কাছে একবার এসেছিলাম একটা কাজে, তখন আশেপাশের লোকেদের কাছ থেকে ব্যাপারটা জানতে পারি। আর তখন আমার তেমন কিছুই মনে হয়নি, আমি অন্য কিছুই ভেবেছিলাম, তাই বাড়ি ফিরে যাই। তবে রাতের বেলা হঠাৎ করে শোনার কথাটা মনে পড়ে যায়। আসলে দিন দুয়েক আগে, মানে ভজগোবিন্দবাবু মারা যাওয়ার দিন দুয়েক আগে আর কি, তাকে অনেকটা সোনা আমি দিয়েছিলাম। এসে দুটো দোকানে সেই সোনা দিয়ে তারপর সেখান থেকে টাকা নেওয়ার কথাও বলেছিল। সত্যি বলতে তিনি কোন দোকানে সোনা দিতেন সেটাও আমি জানতাম। তবে ব্যবসার একটা নিয়ম থাকে, আপনি তো জানেন নিখিলেশ বাবু, কখনো আমার কাজ যে করেছে তার খদ্দের ভাঙতে নেই। ব্যাপারটা মনে হতেই আজ সকালে আমি সেই দুটো দোকানে গিয়ে খোঁজ নিই, কিন্তু তারা বলে তারা নাকি কোনো সোনাই পায়নি। হতেই পারে যে তারা মিথ্যে কথা বলছে, কিন্তু তারা মিথ্যে কথা বলতে যাবেই বা কেন? তারা তো এখনো খবর পায়নি যে ভজগোবিন্দ বাবু মারা গেছেন। তাহলে মিথ্যে কথা বলে তাদের লাভই বা কি? তাদের কাছে খাতা থাকে, সেই খাতায় সোনা দেওয়া কিংবা টাকা নিয়ে তাদের নিজের হাতে ভজগোবিন্দ বাবু সেই সই করে দেন। সে খাতা দ্বারা আমায় দেখালেন, সেখানেও কিছুই নেই। তখনই আমার ব্যাপারটা মনে হলো, পুলিশ কি ওই বাড়ি থেকে কিছু খুঁজে পেয়েছে? পুলিশের কাছে যাওয়ার ব্যাপারটা ভাবতে পারলাম না। আসলে সোনা যে সবসময় আমরা সোজা পথে নিয়ে আসি সেটা তো সবসময় হয় না নিখিলেশ বাবু। তবে চোরাই পথে কারবার আমরা করি না, মাঝে মাঝে একটু বেশি সোনার জন্য একটু 2 নম্বরি পথে সোনা হয়ে আনতে হয় আর কি কিনে। তবে বিশ্বাস করুন নিখিলেশ বাবু, সোনা যদি আমি না পাই তাহলে আমার অনেক লোকসান হয়ে যাবে। আপনি আমার উপর ভরসা রাখুন নরহরি বাবু, আমি আপনার সোনা উদ্ধারের একটা ব্যবস্থা করব। আপনার সোনাটা কি কোনো লোহার বাক্সে ছিল? ধরুন এমন কোনো বাক্স যেটা দেখলে লোহার বলে মনে হবে, তার বাইরেটা কোনো টিনের পাতলা আবরণ চাপানো, তার ভেতরে কোনো পাতলা কাপড় থাকে? হ্যাঁ নিখিলেশ বাবু, আমি হালকা লোহার বাক্সের ওপর টিনের পাতলা চাদর চাপিয়ে তারপর রং করে দিয়েছি। ওটা দেখে লোহার বাক্স বলেই মনে হয়। ভেতরে কাপড়ে সোনা মোড়া থাকে, যাতে বাক্সের গায়ে ঘষা না খায়। তাও কতটা সোনা ছিল আপনার ওই বাক্সে? প্রায় 25-30 হাজার টাকা সোনা তো হবেই নিখিলেশ বাবু। এখন যদি ওই সোনা আমি খুঁজে না পাই তাহলে যে আমি কত বড় বিপদে পড়বো আপনি জানেন না সেটা। আপনি একটা কাজ করুন, আপনি এখন বাড়ি ফিরে যান, আমায় আজকের দিনটা সময় দিন, আশা করছি কালকের মধ্যে আপনাকে কিছু একটা জানাতে পারবো। নরহরি বাবুর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। নিখিলেশকে যে তিনি খানিকটা ভরসা করে সেটা বোঝাই যাচ্ছে। নিখিলেশের কথায় ভরসা করে ভদ্রলোক চলে যেতেই আমি বললাম, কিন্তু তুমি ভদ্রলোকের সোনা খুঁজে দেবে কি করে? আমি খোঁজ দেবো কেন? আমি শুধু বলে দেবো সেটা কোথায় আছে, বাকি কাজটা পুলিশই করতে পারবে। কোথায় আছে সোনা? আজকের দিনটা অপেক্ষা করো, কাল সকালই না হয় ঘটনাটা জানতে পারবে। আমি অপেক্ষা করলাম। পরের দিন সকাল নয়, পরের দিন দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হলো। সকালের দিকে নিখিলেশ কোথায় যেন বেরিয়ে গিয়েছিল। দুপুরে যখন ফিরে এলো তখন আমি নিখিলেশের ঘরেই বসে রয়েছি। নিখিলেশ ঘরে ঢুকে জামা ছাড়তে ছাড়তে বলল, গোটা ব্যাপারটার সমাধান হয়ে গেছে অমরজিৎ, খেয়ে নি তারপর তোমায় সবটা খুলে বলছি। কেস যখন সমাধান হয়ে গেছে তখন অপেক্ষা করতে খুব একটা সমস্যা নেই। আমি অপেক্ষা করলাম। স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা দুজন গিয়ে বসলাম ব্যালকনির কাছে চেয়ার নিয়ে। তারপর নিখিলেশ বলতে শুরু করলো, ভজগোবিন্দবাবুকে কে খুন করতে পারে এই কথাটা ভাবতে গিয়ে আমার প্রথমেই মনে হয়েছিল তার মৃত্যুতে যার লাভ থাকবে সে করতে পারে। তাই মতিলাল বাবু, এমনকি ভজগোবিন্দবাবুর দূর সম্পর্কের কোনো আত্মীয়ের ওপরও আমার সন্দেহ হয়েছিল। তবে মতিলাল বাবুর সঙ্গে ভজগোবিন্দবাবুর যেমন চুক্তি ছিল, সেই চুক্তিতে ভজগোবিন্দবাবুর কিছু হলে তাতে মতিলাল বাবুর ক্ষতি। আমার মনে হয় ভজগোবিন্দবাবু সব বুঝে শুনেই এমন একটা চুক্তি করেছিলেন
তবে তিনি নিজের উইলে কিন্তু মতিলাল বাবুকে ওই সমস্যা থেকে অব্যাহতি দিয়েছিলেন, অর্থাৎ তিনি জেনে শুনে সব কাজটা করেছেন যাতে মতিলাল বাবু কখনো তার কোনো ক্ষতি করতে না পারে। এদিকে ভজগোবিন্দবাবুর ভাইয়ের ছেলে তুমি দেখেছো অনেকটাই ছোট, তাছাড়া জয়গোবিন্দবাবু কিংবা তার ছেলে কেউই শহরে খুব একটা আসেনি, তাই দেখেই বোঝা যায় তাদের পক্ষে এখানে এসে এমনভাবে খুন করাটা অস্বাভাবিক। তাহলে পড়ে রইল নরহরি পাকরাশি, আর সেদিন রাতে নরহরি পাকরাশি নিজেই বলেছে ব্যবসার কাজে তাকে 2 নম্বরই পথ মাঝে মাঝে নিতে হয়। তবে ভজগোবিন্দবাবুকে তিনি খুন করলে তার কাজেরই সমস্যা হতো, আর ভজগোবিন্দবাবুকে খুন করে তিনি কিছুই পেতেন না, কারণ সোনা তার কাছে চলে আসার পরে যতক্ষণ না সোনা দোকানে দেওয়া হয় ততক্ষণ টাকা নরহরি পাকরাশি পান না, সেটাই মাঝে মাঝে বাড়িতে আসতেন। আমি প্রায় অধৈর্য হয়ে বললাম, তাহলে খুনি কে? খুনটা করলো কে? আর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ হলো কিভাবে? উনি হলেন ভজগোবিন্দবাবুর খুব কাছের একজন, যাকে আমরা এতক্ষণ ধরে সন্দেহই করতে পারিনি। যদিও আমার মনে কয়েকটা খটকা জেগেছিল, আর তার পরিপ্রেক্ষিতেই আমি তার উপরে পুলিশি পাহারার ব্যবস্থা করেছিলাম। পুলিশি পাহারা এবং তার গতিবিধির উপর ভিত্তি করেই তাকে পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তীতে সে সব স্বীকার করে বসে। কার কথা তুমি বলছো বলো তো? তুমি কোনোভাবে ভজগোবিন্দবাবুর কাজের লোক অর্থাৎ পবনের কথা বলছো না তো? একদম ঠিক ধরেছ তুমি। এর জন্যই তো বলি তোমার একজন যথার্থ গোয়েন্দা হওয়ার, ভুল বললাম, যথার্থ সত্যান্বেষী হওয়ার সমস্ত ক্ষমতা রয়েছে। তবে তাকে অপরাধী মনে করলে কেন? তেমন কোনো কারণ নেই, তবে এমনিই মনে হলো। না অমরজিৎ, তদন্তের ক্ষেত্রে এমনি মনে হলো বলে কোনো কিছু অনুমান করা যাবে না। সব কিছুর পেছনে একটা শক্ত প্রমাণ থাকতে হবে। আমার তার উপর সন্দেহ হওয়ার কারণ হলো, প্রথমে সেই দেখেছিল যে ভজগোবিন্দবাবু দরজা খুলছেন না, তারপর পবন এবং মনোহর বাবু মিলে দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের ভেতরে এসেছিলেন। দরজা যে ভাঙা হয়েছিল তার প্রমাণ রয়েছে, তবে একটা জায়গায় আমার খটকা সামান্য ছিল। পবন যখন দরজা ভেঙেছিল তখন তার কাছে উপস্থিত ছিল একমাত্র মনোহর বাবু, আশেপাশের আর কেউ কিন্তু তখন সেখানে উপস্থিত ছিল না। দরজা ভাঙার পরে বাকিরা ওখানে এসেছিল। এই ব্যাপারটা আমি পুলিশের সাথে এবং আশেপাশের লোকেদের সাথে আলোচনা করি, এবং সব থেকে প্রয়োজনীয় কথা, মনোহরবাবু পুলিশি জেরার সামনে অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল মনোহরবাবু অন্তত কিছু একটা আড়াল করতে চাইছেন। পবন প্রথমে বলেছিল টাকার জন্য তার মায়ের চিকিৎসা হচ্ছে না, অথচ আমরা যখন তার মায়ের ব্যাপারে খোঁজ নিয়েছিলাম তখন জানা যায় তার মায়ের চিকিৎসা ভালোভাবেই হচ্ছে। আশেপাশের লোকেরা জানায় পবনের হাতে হঠাৎ করে বেশ কিছু টাকা চলে এসেছিল। ভজগোবিন্দবাবু মারা যাওয়ার পরে পবন কিন্তু নতুন কোথাও কাজে ঢোকেনি, অথচ তার হাতে অনেক টাকা এসেছে। এদিকে সে বলেছিল ভজগোবিন্দবাবু তাকে তার নিজের টাকাই দিয়ে যায়নি। এরম কয়েকটা ব্যাপারের ফলে আমি পবনের ওপর পুলিশি পাহারা বসাতে বাধ্য হই, আর সেই পুলিশি পাহারার ব্যবস্থাতেই জানতে পারি পবন মনোহর বাবুর সাথে দেখা করেছে। সেখানেই গোটা ব্যাপারটা একটা ধারণা আমি করতে পারি। যেদিন ভজগোবিন্দ হালদার সোনায় ভরা বাক্সটা এনে ঘরের আলমারির মাথায় কিংবা তলায় রেখেছিলেন, সেদিন কোনোভাবে ব্যাপারটা পবন দেখতে পেয়েছিল, আর দেখতে পেয়েই তার মধ্যে লোভ জেগে ওঠে। কিন্তু একা একাই কাজ করা সম্ভব নয়, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভজগোবিন্দবাবুকে খুন করে সোনা চুরি করে পালালে যে কেউ সন্দেহ করবে। আমার মনে হয় মনোহরবাবুর সাথে ভজগোবিন্দবাবুর সম্পর্কটা ভালোই ছিল। সেই সুযোগে পবনের সাথে তার এই ব্যাপারে কথা হয়। মনোহরবাবুর ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, তাই তিনিও রাজি হয়ে যান ব্যাপারটাতে। তারপর তারা সেদিন কাজটা করে। কি করে কাজটা তারা করেছিল? পবন সেদিন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে মনোহরবাবু ওই বাড়িতে ঢোকেন। আমার মনে হয় পবন কাছাকাছি কোথাও লুকিয়েছিল। খুনটা করেছে মনোহরবাবু। খুন করার পরে তারপর সোনার বাক্সটা দুজন মিলে হাতিয়ে নিয়েছে। সেটা বোধহয় মনোহরবাবুর বাড়িতেই প্রথমে ছিল। তারপর দরজাটা তারা দুজনে বন্ধ করেছে। পবন গোটা রাত মনোহরবাবুর বাড়িতে থাকার পর সকালে সেখানে এসে দরজাটা প্রথম ভেঙেছে। তারপরে পাশের লোকেদের ডেকে এনে পুলিশে খবর দিয়েছে। দরজাটা ভালো করে লক্ষ্য করা হয়নি। প্রথমে আসলে ভেতরের বন্ধ থাকা অবস্থায় দরজা ভাঙলে ভেতরের ছিটকিনি ভেঙে যাবে, বাইরের ছিটকিনি বন্ধ করা অবস্থায় দরজা ভাঙলে বাইরের ছিটকিনি ভেঙে যাবে। আমার সন্দেহ হয় পরে সেই দরজাটা পরীক্ষা করেই ব্যাপারটা কিন্তু বোঝা গেছে। সোনাটা উদ্ধার হয়েছে মনোহরবাবুর বাড়ি থেকে, এবং চাপের মুখে পবন মনোহরবাবু সবই স্বীকার করেছে। এরপরে তো আর কিছুই হওয়ার থাকে না। সোনাটা যে নরহরির তা প্রমাণ নরহরিবাবুর কাছেই রয়েছে। তিনি পুলিশের কাছে সেই প্রমাণ দেখিয়ে আশা করি সোনা নিয়ে যেতে পারবেন। মতিলাল বাবুরও খুব একটা সমস্যা হবে না। ভজগোবিন্দবাবুর উইল অনুযায়ী মাসে মাসে 3 টাকা দেবেন ওই জয়গোবিন্দবাবুর ছেলের হাতে।
জয়গোবিন্দবাবু তার পরিবার নিয়ে এই বাড়িতে এসে বসবাস শুরু করতে পারেন। যদি তিনি সেটা করতে না চান তাহলে গ্রাম থেকে এই বাড়িটা বিক্রি করে দিতেও পারেন। আমার মনে হয় সেটাই হবে। ভজগোবিন্দবাবু বোধহয় বুঝতে পারেননি মনোহরবাবু তাকে খুন করবে, তাই সেদিন রাতে তাকে দরজা খুলে ভেতরে আসতে দিয়েছিলেন। আমার মনে হয় কোনো একটা কারণ দেখিয়ে মনোহরবাবু ঘরে এসেছিলেন, না হলে অত রাতে দরজা খুলে কাউকে নিজের ঘরে আনাটা এটা তো সহজ বিষয় নয়, বিশেষ করে যখন ঘরে সোনাটা রয়েছে। একটা না কথা বলে নিখিলেশ চুপ করতে আমি বললাম, তার মানে খুনটা হয়েছে ওই সোনার জন্য? সোনা চুরি করার জন্যই ভজগোবিন্দ বাবুকে খুন করা হলো। কিন্তু পবন আমাদের সামনে যা দেখিয়েছিল তাতে কিন্তু আমার মনে হয়েছিল লোকটা বেশ দুঃখ পেয়েছে। সে আসলে আমাদের দেখাতে চাইছিল ভজগোবিন্দবাবুর মৃত্যুতে তার অনেকটা ক্ষতি হয়ে গেছে, আর আমরাও সেটাই ভেবে প্রথম থেকে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। না হলে এমন একটা সহজ ব্যাপার ধরতে এতটা সময় লাগার কথা নয়। দরজাটাই সমস্যা করলো। দরজাটা যদি বাইরে থেকেই বন্ধ ছিল আর সেটা যদি বুঝতে পারতাম তাহলে তো সমস্যাই হতো না। দরজাটা ভিতর থেকে বন্ধ থাকার গপ্পটা পবন আমাদের শুনিয়ে এতটা সময় নষ্ট করে দিল। তবে শেষ মুহূর্তে সে পালাতে চেয়েছিল, তবে পারেনি। নিখিলেশ চেয়ার ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। তারপর যেন নিজের মনে বলল, অর্থ আর লোভ বুঝলে মানুষকে অনেকটা বদলে দেয়, তাই না অমরজিৎ? পবন এত বছর জয়গোবিন্দবাবুর কাছে কাজ করছে, তবে এখন তার মতিভ্রম হলো। সময় সময় অনেক কিছু করায় অমরজিৎ, অনেক কিছু। আমি চুপ করে বসে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না। ঠিক তখনই বাইরে থেকে কারোর সিঁড়িতে উঠে আসার পায়ের শব্দ শুনতে পেলাম। দাসবাবু নাকি? তাহলে এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে সোনার বাক্স রহস্য। কেমন লাগলো তাহলে আজকে আমাদের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম সব দুর্ধর্ষ গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।